Good evening, dear students. Today we will be discussing about another important presenting symptom to the medicine words, that is generalized body swelling. The medical term for this refers to edema, but patient would say that I am noticing this generalized distension of the whole body for last 10 days, 15 days, 1 month, 6 months, whatever. So we have to analyze the patient symptoms accordingly, because in most of the cases it is history, not the investigation, that will lead to the diagnosis. Okay, so before understanding anything, we have to understand what is the basic pathology behind the cause or the mechanism behind the process. As many of you have suggested that if you are discussing in these things in Bangla, it would be more understanding for you. So I will try to cover these things in Bangla also. So there are four basic things that you need to know about this edema. Okay. প্রথমে দেখতে হবে এই ইডিমা বা ডিস্টেনশনটা আসলে জেনারেলাইজড নাকি লোকালাইজড। জেনারেলাইজড মানে হচ্ছে পুরোটা শরীর ফুলে যাওয়া, এবং লোকালাইজড মানে হচ্ছে কোনো একটা জায়গা, একটা অংশ, যেমন শুধু একটা পা অথবা পেশেন্টের একটা হাত অথবা ঠোঁট এরকম। তাহলে পেশেন্ট যদি বলেন লোকালাইজড আর পেশেন্ট যদি বলেন জেনারেলাইজড, দুটার অ্যাপ্রোচ দুই রকম। লোকালাইজড ইডিমার কমন কজগুলো কী কী হতে পারে, যেমন ইডিমার বেসিক প্যাথোলজি হচ্ছে দুইটা প্রেশারের মধ্যে ইমব্যালেন্স হয়ে যাওয়া। একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর একটা হচ্ছে কলয়েডাল অনকোটিক প্রেশার। এডিমা মানে হচ্ছে কোনো একটা কারণে প্রেজেন্স অফ ফ্লুইড ইন দ্য টিস্যু স্পেসেস, ঠিক আছে, মানে যেখানে থাকার কথা ছিল না কিন্তু ওইখানে পানিটা চলে আসলো। দুইটা কারণ। প্রথম কথা হচ্ছে যদি কোনো কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়। হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কাজই হচ্ছে ব্লাড ভেসেল থেকে পানিটাকে বের করে দেওয়া। আর কলয়েডাল অনকোটিক বা কলয়েডাল অসমোটিক প্রেশার, যেটা আমরা মেইনলি বুঝি আমাদের প্রোটিনগুলো সবচেয়ে কমন কলয়েডাল অসমোটিক সাবস্টেন্স দ্য বডি, তার কাজ হচ্ছে এই ভেসেলসের মধ্যে পানিটাকে ধরে রাখা। এই দুটার মধ্যে নর্মালি ব্যালেন্স ঠিক থাকে, কিন্তু যদি কোনো কারণে এই দুটার মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাচ্ছে বা কলয়েডাল অনকোটিক প্রেশারটা কমে যাচ্ছে, তখন এই ইমব্যালেন্সের জন্য তৈরি হয় ইডিমা বা প্রেজেন্স অফ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেসেস। তাহলে এখন আমরা বুঝতেই পারছি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে এমন কোনো জিনিস কী করবে, ইডিমা করবে। আবার কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায় এরকম জিনিসও ইডিমা করবে। তাহলে কমন কিছু কারণ আমরা জানি যেগুলোতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে। পানির প্রেশার বাড়তেছে মানে হচ্ছে ফ্লুইড ওভারলোড। বডিতে ফ্লুইড ওভারলোডের সবচেয়ে কমন রিজন হচ্ছে কার্ডিয়াক ফেলিয়ার। কার্ডিয়াক ফেলিয়ার হওয়ার কারণে হার্ট ঠিকমতো কী করতেছে, ব্লাডটা পাম্প করতে পারছে না, তো একটা ওভারলোড কন্ডিশন থাকবে। সেকেন্ড আরেকটা হতে পারে রেনাল ফেলিয়ার। পেশেন্টের কিডনি কোনো কারণে ডিজিজড আছে, কিডনিতে হার্টের কারণে হতে পারে অথবা তার নিজের কারণে হতে পারে। কী হচ্ছে, যতটুকু ব্লাড সাপ্লাই থাকার কথা ছিল ততটুকু ব্লাড সাপ্লাই ম্যানেজ হচ্ছে না, অথবা আপনার হার্টটা নষ্ট, যার কারণে হার্টটা ঠিকমতো পাম্প করে কিডনিকে তার প্রয়োজনীয় ব্লাডটা দিতে পারছে না। তাহলে কিডনি এখন নিজেকে বাঁচানোর জন্য কী করবে, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা সে অ্যাক্টিভেট করে দেবে। সে কী করবে, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করবে। তাহলে ভলিউমটা কী হলো, বেড়ে গেল। তাহলে কী হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, তারপরে কিছু আরও মেডিকেশন আছে যেগুলো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়াইতে পারে। অথবা একজন পেশেন্ট হসপিটালে ভর্তি হইলেন, আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে ওনাকে কতটুকু ফ্লুইড দেওয়া উচিত, ইনজুডিশিয়াল ফ্লুইড রিপ্লেসমেন্ট হইলো, যার কারণে পেশেন্টে কী হবে, ভলিউম অনেক বেড়ে যাবে। এই ওভার ভলিউম স্টেটগুলোর জন্য কী হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ছে। সেকেন্ড জিনিসটা ছিল কলয়েডাল অসমোটিক প্রেশার। আমি সোজা কথায় বলবো, প্রোটিন শরীরে কম। প্রোটিন শরীরে কম মানে আইদার পেশেন্টের ইনটেকই কম হচ্ছে, অথবা পেশেন্টের ঠিকমতো অ্যাবজর্ব হচ্ছে না, অথবা লস হয়ে যাচ্ছে, অথবা যার তৈরি করার কথা ছিল সে তৈরি করছে না। তাইলে দেখি এনার্জি ইনটেকই কম, প্রোটিন এনার্জি নিউট্রিশন কোয়াশিওর, ঠিক আছে, খাইলাম কিন্তু অ্যাবজর্ব হইল না, তাহলে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। খাইলাম অ্যাবজর্ব হইল কিন্তু সব লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে বলতে প্রোটিন কিডনি দিয়ে লস হয়ে যাওয়া সবচেয়ে কমন নেফ্রোটিক সিনড্রোম। আরেকটা হচ্ছে আমাদের বডির মধ্যে একটা সুন্দর অর্গান আছে, তার কাজ হচ্ছে গিয়ে অ্যালবুমিন তৈরি করা, তার নাম হচ্ছে লিভার। তাহলে কোনো একটা কারণে লিভার ডিজিজড হয়ে গেল, ক্রনিক লিভার ফেলিয়ার, ক্রনিক লিভার ডিজিজ। তাহলে সেও কী করবে, যতটুকু পরিমাণে প্রোটিন তৈরি করার কথা ছিল পারবে না। তাহলে কলয়েডাল অসমোটিক প্রেশারটা কমে গেল, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়লো। অথবা হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যাকচুয়ালি তার জায়গাতে ঠিকই ছিল, কিন্তু কলয়েডাল অসমোটিক প্রেশার অনেক কমে গেল। এই ইমব্যালেন্সের জন্য তৈরি হলো ইডিমা, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক সিস্টেমিক ইডিমা যেগুলো বা জেনারেলাইজড বডি সোয়েলিং, তার বেসিক প্যাথোলজি। এখন আমরা আসি লোকালাইজ সোয়েলিংয়ের কারণ কি। ওকে, এই হাতে একটা পোকা কামড় দিল, দেখেন না পরদিন সকালে উঠে আঙুলটা একদম ফুলে গেছে, লাল হয়ে গেছে। তো লোকালাইজড একটা ইনফ্লামেটরি রিয়াকশন হতে পারে। ইনফ্লামেশন মানেই আমরা জানি আইটিস ইনফ্লামেশন কী হবে, এখানে হচ্ছে এক্সুডেশন হবে, ফ্লুইডের সাপ্লাই বাড়বে, ক্যাপিলারি পারমিটিভিটি বাড়বে, টেম্পারেচার বাড়বে, সব মিলে কী হবে, এখানে
লোকালাইজড একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়ছে, ঠিক আছে। তারপরে একটা ইনফ্লামেশন হইলে পরে লোকালাইজড কিছু জিনিসও রিলিজ হয়, হিস্টামিন, ব্রেডিকাইনিন, এগুলো ক্যাপিলারি পারমিবিলিটি অনেক বাড়িয়ে দেয়, তার কারণে লোকালাইজড ইডিমা, লোকালাইজড সোয়েলিং হবে। আবার আপনার একটা কিছুতে অ্যালার্জি ছিল, আপনি সেটা খেয়ে ফেললেন, খাওয়ার পরে ঠোঁট মুখ ফুলে গেল, এটা হচ্ছে অ্যালার্জিক ইডিমা। এটাতেও কিছু কেমিক্যাল মেডিয়েটরস, হিস্টামিন, ব্রেডিকাইনিন, এই ধরনের একটা ইফেক্ট থাকে। এই দুটো লোকালাইজড ইডিমা হতে পারে। আর কি হতে পারে, একটা পেশেন্টের পা ফুলে গেছে, আপনি এক্সামিনেশন করে দেখলেন এক সাইডের পাটা বেশ ফুলা, তাহলে সেটা হতে পারে কি ভেনাস কনজেশন বা ভেনাস অবস্ট্রাকশন। সবচেয়ে কমন কারণ আমরা কি জানি, ডিপ ভেইন থ্রম্বোসিস। ওই একটা ভেসেলের মধ্যে থ্রম্বাস হয়ে যাওয়ার কারণে ভেইনের মধ্যে ওই একটা এরিয়া থেকে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে ওই একটা এরিয়া অনেক সোয়েলেন হয়ে যাবে। আর একটা হচ্ছে কি লিম্ফেটিক অবস্ট্রাকশন, পেশেন্টের ঠিক মতো লিম্ফেটিক ড্রেনের যতটুকুভাবে হওয়ার কথা ছিল হচ্ছে না, লিম্ফেটিক অবস্ট্রাকশন হচ্ছে, যার কারণে ওখানে প্রেশারটা বেড়ে যাচ্ছে। তাহলে এই লিম্ফেটিক অবস্ট্রাকশন থেকেও হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে কী হতে পারে, লিম্ফেডিমা, ঠিক আছে। এই লিম্ফেডিমা বা লোকালাইজ অবস্ট্রাকশন একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, মনে করেন একটা পেশেন্টের পেলভিক রিজনে অনেক বড় একটা টিউমার, ঠিক আছে। ওই টিউমারের জন্য কী হতে পারে, কম্প্রেশন হতে পারে, কম্প্রেশনের জন্যও তো লিম্ফেটিক চ্যানেলটা অবস্ট্রাকশন হতে পারে। তাইলে কোনো একটা পেলভিক মেলিগনেন্সি বা টিউমার থাকা, ইট ইজ এ রিস্ক ফর লিম্ফেটিক অবস্ট্রাকশন। যেমন এক্সিলাতে অনেক সময় কী হতে পারে, লিম্ফোমাতে আমরা জানি না, লিম্ফোমাতে জেনারেলাইজড বডি সোয়েলিং হয়, লিম্ফোমাতে হচ্ছে পেশেন্টের জেনারেলাইজড লিম্ফেডনোপ্যাথি হয়। তাহলে দেখা যায় কি পেশেন্ট হয়তো বা এক্সিলাতে অনেক বড় একটা লিম্ফ নোড এনলার্জ হয়ে আসে, 3-4টা লিম্ফ নোড এনলার্জ হয়ে আসে, এবং যে সাইডের এক্সিলাতে এনলার্জ ওই সাইডের হাতটা দেখবেন অনেক ফুলে গেছে। কেন? এই যে কম্প্রেশন ইফেক্টের কারণে লিম্ফেটিক ড্রেনেজটা বন্ধ করে দিচ্ছে। তাই কমনলি ক্লিনিক্যালি বলা হয়, একটা পেশেন্টের ইডিমা যখন আমরা দেখতে যাব, তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করব এবং দেখব যে এটা পিটিং ইডিমা নাকি নন পিটিং ইডিমা। এটা আমাদের ঢোকার একটা ওয়ে। পিটিং ইডিমাগুলো হচ্ছে এই সিস্টেমিক সব কারণে হয়, এবং নন পিটিং ইডিমার সবচেয়ে কমন রিজন হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তাইলে নন পিটিং ইডিমার কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। বেসিক পার্থক্য কি, একটা পিটিং হইলো, একটা নন পিটিং হইলো। তাইলে পিটিং ইডিমা এত সময় আমরা যা কিছু পড়লাম সবগুলোর রিজন কী ছিল, এই পানির প্রেশারের সমস্যা, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, কোরোডাউন কোটি প্রেশার, এদের সমস্যার জন্য। কিন্তু হাইপোথাইরয়েডিজম বা মিক্সড ইডিমাতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্টের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে কিছু মিউকোপলিস্যাকারাইড সাবস্টেন্স হিসেবে জমা হচ্ছে। এটা কোনো পানির প্রেশারের জন্য হচ্ছে না। মিউকোপলিস্যাকারাইড সাবস্টেন্সগুলো হচ্ছে অনেকটা, মনে করেন ইলাস্টিক ফাইবার্সের মতো। তাহলে আপনি যখন উপরে চাপও দেবেন, তখন সেই ইলাস্টিসিটির জন্য এটা তার সব দিকে ডিস্ট্রিবিউট করে দেবে, তার উপরে স্পেসিফিক কোনো আলাদা করে চাপ পড়বে না। তার কারণে এই ইডিমাটা হবে নন পিটিং ইডিমা। আর বাকি সিস্টেমিক যে কোর্সগুলো আমরা পড়লাম বা লোকালাইজ যে কোর্সগুলো পড়লাম, তার ইডিমাগুলো হবে পিটিং ইডিমা। আরেকটি ইম্পর্টেন্ট ক্লু, আমরা একটু আগে পড়ে আসছিলাম যে কোনো কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো বাড়াইতে পারে। তাহলে একটা পেশেন্ট 55 ইয়ার্স ওল্ড ম্যান, ডায়াগনোজড হাইপারটেনসিভ, উনি আপনার কাছে কোনো একটা নতুন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করার 3 মাস পর আসলেন, এসে বললেন যে আমার জাস্ট পায়ের 2টা ঘন্টা ফুলে আসে, অ্যাঙ্কেল সোয়েলিং। তাহলে আপনি কোন ড্রাগের হিস্ট্রিটা নেবেন বা উনি কোন অ্যান্টি হাইপারটেনসিভ পাচ্ছেন খোঁজ করবেন? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা কমন সাইড ইফেক্টস হচ্ছে পেশেন্টের কী হতে পারে, পা ফুলে যেতে পারে, সাধারণত এটা লোকালাইজ সোয়েলিং করে। আবার আরেকজন পেশেন্ট আপনার কাছে আসলেন, উনি হচ্ছেন 45 ইয়ার্স ওল্ড ফিমেল, ওনার হাতে ব্যথা, জোড়ায় ব্যথা, সারা শরীরে ব্যথা ছিল। এই জন্য উনি কোনো এক সময় হয়তো ধরুন কোনো ডক্টর দেখাইছেন বা ফার্মেসিতে কোনো ডিএমএফকে দেখাইছেন, যে কোনো একটা মেডিসিন প্রেসক্রাইব করছেন, এবং সেই মেডিসিন উনি মোটামুটি 5 দিনের জন্য প্রেসক্রাইব করা হয়েছিল বা 10 দিনের জন্য, উনি ওটা খাইতে আসেন 1 মাস, 2 মাস, 1 বছর, 3 বছর। এখন আপনার কাছে আসছেন শরীরটাই মোটামুটি একদম পুরোটা ফুলে গেছে, পুরোটা শরীরই ফুলা, ঠিক আছে। ওনার চেহারার দিকে আপনি তাকাই দেখুন যে পেশেন্টের একদম স্কিনগুলো একদম পাতলা হয়ে গেছে, কিছু একনি আছে, ব্লাড প্রেশার আপনি দেখলেন ব্লাড প্রেশার অনেক বেশি, পেশেন্ট ডায়াবেটিক, কিছু হেয়ার সিটিজম আছে, শরীর দেখতে গেলেন দেখলেন অ্যাবডোমেনে কিছু গোলাপি স্ট্রায়ের মতো আছে। নিশ্চয়ই ডিজিজটা ধরতে পেরেছেন। ডিজিজটা যদি ধরতে পারেন তাহলে ড্রাগের নামটা কি বলেন? তাহলে এরকম কিছু মেডিসিনও আছে স্টেরয়েড জাতীয়, যেগুলো কী করতে পারে, জেনারেলাইজড বডি সোয়েলিং করতে পারে। সুতরাং একটা পেশেন্ট ইডিমা নিয়ে যখন আসবে, আমরা গিয়ে চিন্তা করবো যেটা সিস্টেমিক নাকি লোকালাইজড। সিস্টেমিক যদি হয়, এর মধ্যে কোন প্যাথোলজিগুলো আমার কাছে পসিবলি মনে হচ্ছে, এবং তার একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে কোন ধরনের ইনসেক্ট বাইটের হিস্ট্রি আছে কিনা, কোন ধরনের ড্রাগ হিস্ট্রি আছে কিনা, অথবা প্রিভিয়াসলি ডায়াগনোজড অন্য কোনো কন্ডিশনের জন্য উনি কোনো কন্টিনিউয়াস মেডিকেশন নিচ্ছিলেন কিনা। তাহলে আমরা আজকে ইডিমার প্যাথোলজি পড়লাম। সেকেন্ড পার্টে কীভাবে একটা পেশেন্ট উইথ ইডিমা তার মধ্যে অ্যাপ্রোচ করবো সেটা নিয়ে আবার বলছি।